প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরিফ মাহফুজ। দর্শক, আজকে একটি বিশেষ সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথি আছেন, যাকে আপনারা সবাই চিনেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আজকে আমার সাথে আছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর সাখাওয়াত হোসেন। কেমন আছেন? ভালো। আইএমওর একটা প্রোগ্রামে আপনি যোগদান করেছেন। আইএমওর 26-27 সালে যে কাউন্সিল আছে সেখানে আপনি প্রার্থী প্রদর্শন করেছেন। সো আসলে আমরা উইন হব সেই বিষয়ে, বা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে তারা পুনরায়, সেই বিষয়ে আপনার আসলে মোটামুটি আসলে আমরা তো আশাবাদী, কারণ গত বছরও আমরা ক্যাটাগরি সিতে আমরা 20টি মেম্বারের মধ্যে একজন হয়েছিলাম, এবং আমাদের কিছু কন্ট্রিবিউশন পজিটিভলি আছে সেই থেকে এ পর্যন্ত। এবং আমি যখন লাস্ট মিটিংয়ে এখানে সমাবেশে আসি, সেইখানে আমার সাথে আইএমওর জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সবার সাথে পরিচিত হয়েছে, এবং অত্যন্ত আন্তরিকভাবে আমি দেখলাম যে তারা বাংলাদেশের বিষয়টিকে নিয়েছে, এবং বাংলাদেশের যে একটি বড় মেরিটাইম নেশন, যেটা আমি বারবার বোঝাতে বলেছি যে শুধু মেরিটাইম নেশন বলতে আমরা শুধু যে সমুদ্রগামীটা সেটা বোঝাই না, কারণ আমাদের দেশে অত্যন্ত বড় একটা সেক্টর আছে, সেটা হলো নৌ পরিবহন। সেই নৌ পরিবহন সমুদ্র এবং ইন্টারনাল নদীগুলো আছে, তার মধ্যে আমাদের প্রায় 10,000 কিলোমিটার নদী পথ আছে যেখানে আপনার যোগাযোগ ব্যবস্থা আছে। BIWT এর অথরিটি, BIWTC মিলিয়ে যে যোগাযোগ ব্যবস্থা আমাদের 10,000 কিলোমিটারের মধ্যে আছে, বিভিন্ন সেটা মানুষ যাতায়াতের একটা বিভিন্ন পণ্য ডিস্ট্রিবিউশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে জলযানগুলো আছে, এই জলযানে যারা এমপ্লয়েড আছে, যারা জলযান চালাচ্ছে, জলযানের ক্রু, এরা কিন্তু সবাই কিন্তু নাবিক বলে আমরা জানি। তো এই হিসাবে বাংলাদেশে শুধু 4টি পোর্ট, একটি টিপসি পোর্ট পথে, সেগুলো 3টি পোর্ট ছাড়াও 54টি বড় ধরনের নৌপথে পোর্ট আছে। এই সব কিছু মিলিয়ে আমাদের একটা বড় সংখ্যক মানুষ এই অভ্যন্তরীণ যাতায়াত এবং সমুদ্র বন্দর সব কিছু মিলিয়ে সংযুক্ত আছে, যার সংখ্যা অনেক বেশি। আমরা সেই হিসাবে বিশ্বের অনেক দেশ থেকে বড় ধরনের আমরা এই মেরিটাইম লাইফ লিড করি। তো সেই হিসাবে আমাদের একটা বড় ধরনের দাবি আছে যে আমরা মেরিটাইম অর্গানাইজেশনের ভিতরে একটা জায়গা রাখি। এই জায়গাটাই রাখতে হলে আমাদেরকে একটা ধরনের নির্বাচনে যেতে হবে। আমরা ক্যাটাগরি সি দিয়ে শুরু করেছি, হয়তো সামনে ইনশাল্লাহ ক্যাটাগরি বি, ক্যাটাগরি এ তে যেতে পারবো। স্যার, আপনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং শ্রম এবং কর্মসংস্থানের দায়িত্ব আছেন। কালীন নৌ পরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম আপনার সময়কার কার্যক্রমকে আপনি কীভাবে দিচ্ছেন? এবার আমি তৎকালীনের সাথে আমি কম্পেয়ার করতে চাই না, সেটা আমি কম্পেয়ার করবো না, সেটা আপনারা করবেন, সেটা দেশের লোকজন করবে। আমি ব্যক্তিগতভাবে আমি যেটাই করি খুব সিনসিয়ারলি করার চেষ্টা করি। হয়তো আমার পদ্ধতি অনেকের কাছে পছন্দ নয়, কিন্তু আমি সিনসিয়ারলি করার চেষ্টা করি এই কারণে কারণ আমার কিছু নেওয়ারও নেই, কিছু দেওয়ার আছে। আমার কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাই। তো সেই দিক থেকে আমি মনে করি আমাদের দেশের নতুন একটা খুব বেশি দিনের না, তো যেমন 50 বছর বা আরও কম, 30-40 বছর আমরা শিল্পায়িত হওয়ার চেষ্টা করছি, এবং এই শিল্পায়ন করাটা সম্পূর্ণ কিন্তু পাবলিক সেক্টরেই, তাদেরই অবদান বেশি, সরকারি অবদান তেমন নেই। আমি পাট মন্ত্রণালয় ছিলাম, পুরো পাট এবং বস্ত্র বন্ধ হয়ে গেছিল। আমি মনে করি যে গভর্নমেন্ট কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে না, গভর্নমেন্ট পলিসি মেকিং করবে। সেই হিসাবে যারা এন্টারপ্রেনিয়র, যারা আমাদের লগ্নি করেছেন, যারা গার্মেন্ট সেক্টরে হোক, অন্য সেক্টরে হোক, তাদের যেরকম তাদের শর্টকামিংও আছে, কিন্তু ভালো জিনিস আছে। ভালো যে তারা ইনভেস্ট করেছে, সব ইনভেস্টমেন্ট যে 100%
কারেক্ট হবে, সঠিক হবে তার দুনিয়াতে কোথাও নাই। বিশেষ করে উঠতি দেশ, এখানে শিল্পায়ন বলতে কোনো কিছু ছিল না স্বাধীনতার আগে। সেখান থেকে গত 30-40 বছরে আমরা দেখছি যে নানা খাতে নানা সেক্টরে শিল্পায়ন হচ্ছে। কিন্তু যেটা অবজার্ভ করা দুঃখের বিষয় যে আমাদের যারা এটার সাথে জড়িত, যারা যারা শ্রমিক, যাদেরকে আমরা বলি, শ্রমিকদের একটা ন্যূনতম বিষয় আছে। সেই বিষয়টি অনেক মালিক, সবও বলবো না, অনেক মালিকরা সেটাকে গ্রাহ্য করে না, অগ্রাহ্য করছে। তারা তাদের পকেট পোড়ানোর জন্য বা তাদের জীবনযাত্রা উন্নয়ন করার জন্য তারা এই শ্রমিকদের সবসময় নেগলেক্ট করছে। আমি আবার বলছি, আমাদের দেশে অনেক ভালো ভালো শিল্পপতি আছে যারা তাদের শ্রমিকদের সন্তানের মতো দেখাশোনা করে। আমি নাম বলতে পারি, আমি নাম বলতে চাই না। আমাদের গার্মেন্ট সেক্টর আছে, না হলে আমাদের গার্মেন্ট সেক্টর এত টেকে কীভাবে। কিন্তু কিছু কিছু লোক আমার মনে হলো যে তারা এটাকে এক ধরনের মানি মেকিং মেশিন তৈরি করেছে। সুবিধা নিচ্ছে, তো ব্যাংক থেকে নিচ্ছে, সরকারের কাছ থেকে নিচ্ছে, বিভিন্ন ধরনের দেশে বিদেশে তারা তাদের সুখ শান্তি জায়গা করে ফেলছে। কিন্তু শ্রমিকদের দিকে তারা দেখেনি। ন্যূনতম যেটা, হ্যাঁ, আমাদের ন্যূনতম মজুরি বাড়ালে সেটা সবার জন্য একটা অসুবিধা হয়, কারণ আমরা যে কন্ট্রাক্টগুলো পাই সেটার যে প্রাইসিংয়ের সাথে ঠিকমতো হয় না। কিন্তু আমি মনে করি শ্রমিকদেরকে ন্যূনতম তার প্রাপ্য দেওয়া উচিত। তো সেটা মনে রেখে কিন্তু আমি চেষ্টা করেছি। আমি বলবো না যে 100% ভালো করেছেন, কারণ আমরা দেখেছি শ্রমিকদের মতামত নিয়েছি, অনেক সময় ফোনের কথা বলেছি, আমাদের তো আত্মীয় স্বজন আছে, তারা সন্তুষ্টি প্রকাশ করেছে আপনার এই কাজগুলো। আমি চেষ্টা করছি শ্রমিকের পক্ষে, তার ন্যায্যতার পক্ষে আমি আছি। অন্যায্য বা দাবি বা অন্যায্য হই হুল্লোড়টাকে আমি তো পাত্তা দেবো না, কিন্তু তারা যাতে একটা শ্রমের বিনিময়ে তারা যেটা পাচ্ছে সেটা যেন প্রাপ্যটা পাওয়া উচিত। আমি তো আরও কিছু চিন্তা করে রেখেছি, সেগুলো আপনাকে তো বলবো না, পারবো আমি জানি না। যদি সম্ভব হয় তাহলে আমি সেগুলো করার চেষ্টা করব। দেশের শ্রমিকরা আপনার দিকে তাকিয়ে আছে, হয়তো আরও বেশি কিছু আপনার কাছ থেকে পাবে, সেটা আমরাও প্রত্যাশা করি। আমি শুধু শ্রমিক ভাইদের কাছে একটা কথা বলবো যে আপনাদের শ্রম দিয়েই দেশের শিল্প গড়ে উঠেছে। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বিবেক বিবেচনা করে আপনার দাবিটা তুলবেন। আপনার দাবির জন্য ভাঙচুর করতে হবে না, আপনার দাবির জন্য অগ্নিসংযোগ করতে হবে না। এগুলো আপনাদেরকে যারা করায় বা তারা কিন্তু তাদের উদ্দেশ্য সাধনে করায়, আপনার উদ্দেশ্য না। আমি চেষ্টা করেছি যেসব মালিকরা এ ধরনের শ্রমিকদের সাথে প্রতারণা করছে তাদের ব্যবস্থা নেওয়ার, যতদূর আমার পক্ষে সম্ভব। আর বাকিটা ভালো যারা শিল্পপতি আছেন তাদের সাথে আপনারা সহযোগিতা করবেন। মনে রাখবেন যে তাদের মাধ্যমেই আমরা আমাদের শ্রমিকদের পেট পালন করছি, তাদের সন্তানদের লেখাপড়া করাচ্ছি। শ্রম মন্ত্রণালয়ে একটি ফান্ড আছে, সেই ফান্ডটি আছে শ্রমিকের কল্যাণের জন্য। তাদের অনেক সময় বিপদ আপদের মধ্যে আমরা সাহায্য করে থাকি। আমি স্ট্রিক্টলি বলেছি এই ফান্ডে আর কোনো কিছু করা হবে না, তাদের কল্যাণে ব্যবহার। বর্তমানে বাংলাদেশ নৌ নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনি মনে করছেন? নৌ নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে দেখেন আমাদের এত বড় বিস্তৃত নদী, আমাদের 10,000 কিলোমিটার, এটা কিন্তু পৃথিবীর বহু দেশে নেই। এই 10,000 কিলোমিটারকে নিরাপদ করতে এখন অনেক নিরাপদ আছে, বলবো না নিরাপদ নেই। হাজার হাজার আপনার জলযান যাচ্ছে, তারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন মালামাল নিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় ইদানিং আমরা দেখছি যে একটা নিরাপত্তার অভাব, বিশেষ করে কার্গো। তো সেখানে নৌ পুলিশ তার আমি চেষ্টা করছি নৌ পুলিশকে আর একটু বড় করার জন্য, তাদেরকে জলযান দেওয়ার জন্য। আমার একটা রেকমেন্ডেশন আছে, নৌ পুলিশ বা অন্যান্য পুলিশ, নৌ পুলিশ যদি নৌ পুলিশ হিসাবে থাকে তাহলে নৌ পরিবহন শিপিং মিনিস্ট্রির নিচে নয় কেন, তাহলে বেটার কোঅর্ডিনেশন হয়। আমি সেটাও আমার একটা রেকমেন্ডেশন আমি দিয়েছি, যে সংস্কার হচ্ছে তার মধ্যে আমি লিখে দিয়েছি। তো এই নৌ পুলিশের জন্য যা বাজেট দরকার সেটা সরকারের কাছ থেকে পেলে তাদের নৌযানগুলো আরও বাড়বে, কারণ পাওয়ার বাড়াতে হবে। সেটাও বলেছিলেন যে টহল বাড়ানো। কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু জায়গা যেই জায়গাগুলো ক্রিটিক্যাল, সেই জায়গাগুলো মোটামুটি আইডেন্টিফাই করা আছে।
এখন সেখানে কোস্টগার্ডকেও লাগানো হচ্ছে, কিন্তু কোস্টগার্ডের মেজর দায়িত্ব হচ্ছে কোস্টাল এরিয়াতে। তারপরেও তারা সহযোগিতা করে যাচ্ছে নৌ পুলিশের সাথে। এখন আমরা মাঝে মাঝে নেভিকে এমপ্লয় করি। তো মোটামুটিভাবে আমি বলবো না যে একবার অনিরাপদ নয়, কিছু কিছু যে জিনিস ঘটেছে সেটা আমরা চেষ্টা করছি যে এটা ইনকোয়ারি ইনভেস্টিগেশন করার। আপনারা দেখেছেন যে পুরো রমজানের মধ্যে কোস্টগার্ড, নেভি এবং ম্যাজিস্ট্রেসি ডাইরেক্টর শিপিংয়ের আমাদের মন্ত্রণালয়ের তারা কিন্তু ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে এইসব নদীতে টহল দিয়েছে, যাতে লাইটারে যে মালপত্র নিয়ে কোথাও দাঁড়ায় না থাকে, যাতে বাজারটা না বাড়ে। আরও ড্রাস্টিক কতগুলো স্টেপ নেওয়া হয়েছিল পোর্টে, যে 3 গুণ করা হয়েছিল ড্যামারেজ চার্জ। তার কারণ হচ্ছে ওখানে রেখে যায়, তারপর যখন বাজারটা একটু হয়, ক্রাইসিস হয়, তখন তারা বের করে। তো সেটা এবার হয়নি। আমরা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে, আমরা কোনো লাইসেন্সকে দাঁড়াতে দিইনি। পোর্টেও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি অন্যান্য মিনিস্ট্রিদের যে যার মতো কাজ করেছে, যেই কারণে আমার মনে হয় যে বিগত বহু বছরে আমরা দেখতে পেয়েছি রমজানে সাকসেসটা এত সাকসেসফুল কোনো কমপ্লেন ছিল না মানুষের। আপনি যেই পেঁয়াজ আমরা গত রমজানে 100-150 টাকা করে খেয়েছি, সেই পেঁয়াজ 40 টাকা করে বিক্রি হয়েছে, আলু 30 টাকা করে বিক্রি হয়েছে, অন্যান্য সব কিছু, ছোলা, খেজুর তো গত বছর থেকে কম দামে তৈরি, কারণ ইম্পোর্ট ওজ ওপেন এবং ইম্পোর্ট বহু আগে থেকে করা হয়েছিল, সিন্ডিকেশন করতে দেওয়া হয়নি। আমরা যদি খেয়াল করি যে ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা বিরোধের যে নিষ্পত্তির পর কিভাবে আমাদের সামুদ্রিক নিরাপত্তা সম্পদের ব্যবস্থাপনা এখন চলছে? আমরা অ্যাকচুয়ালি আমাদের নিরাপত্তা যাই থাকুক না কেন, সম্পদের আহরণটায় এখন আমরা পিছিয়ে আছি। কারণ হচ্ছে যে আমরা যখন বলি ব্লু ওয়াটার ইকোনমি বা ব্লু ইকোনমি করতে হলে আমাদের ব্লু ওয়াটারে যেতে হবে। ব্লু ওয়াটারে যাওয়ার জন্য আমাদের যে সংগঠনের দরকার, যে সমস্ত জলযানের দরকার, যে সমস্ত যন্ত্রপাতির দরকার, সেগুলো এখন আমাদের কাছে নেই। এমনকি আমাদের নেভি বলি, আমাদের কোস্টগার্ড তো কোস্ট থেকে 200 কিলোমিটার যাওয়ার মতো তাদেরও এখনও সমর্থ করে ওঠে। নেভিরও তেমন আছে, কিন্তু খুব লিমিটেড। তো এবং যারা ফিশারম্যান আছে, যে সরকারিভাবে অর্গানাইজ ফিশারম্যান, তাদেরও কিন্তু ইকুইপমেন্টের শর্টেজ আছে। আমরা মডার্ন ইকুইপমেন্ট এখনও আনতে পারিনি। এটা আমার ব্যক্তিগত মত। ব্লু ইকোনমি একটা কাজ করছে, ব্লু ইকোনমি আরও ভালো কাজ করতো যদি আমরা আরও কিছু ওইদিকে আরও কিছু বিনিয়োগ করতাম, সরকারি এবং বেসরকারিভাবে। সরকারের সাথে বেসরকারি বিনিয়োগটা বেশি দরকার। তো সেই পর্যায়ে আমরা এখনও যেতে পারিনি, সম্পূর্ণভাবে আমরা এক্সপ্লয়েট করতে পারিনি এখন পর্যন্ত। এটা করতে হলে আর সময় লাগে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূরাজনৈতিক টানপোড়েন বঙ্গোপসাগর এলাকা বাংলাদেশে কীভাবে প্রভাবিত করছে বলে মনে করেন? দেখেন, একটা টাসল তো আছে সবসময় যুক্তরাষ্ট্রে, বিশেষ করে আমরা যারা জিও পলিটিক্স বুঝি বা বোঝার চেষ্টা করি। আমেরিকা সবসময় তার সুপ্রিমেসিটাকে রাখার জন্য বিশ্বব্যাপী যা করেছে সে সবাই জানে। কোথাও যুদ্ধ করেছে, কোথাও নিজের মতো সরকার গড়ে তুলেছে। এটা আমেরিকা যতদিন সুপার পাওয়ার হিসাবে 1 নম্বরে থাকবে, 2 নম্বরে তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো পাওয়ার উত্তর দেবে না, এটাই ঠিক। এবং সেখানে আমরা দেখেছি সোভিয়েত রাশিয়ার পতনের পর বেশ কিছু সময় একক বিশ্ব ছিল। তারপর আমরা দেখেছি রাইজ অফ চায়না একক বিশ্বকে চ্যালেঞ্জ করছে এখন। শুধু বঙ্গোপসাগর না, শুধু ইন্ডিয়ান ওশান বলতে না, বিশেষ প্রায় অনেক জায়গায় আফ্রিকা এশিয়ান কান্ট্রিগুলোতে বিশেষ করে আমরা জানি যে ট্রেড ওয়ার চলছে। চায়না এখন যদিও বলে দ্বিতীয় বৃহত্তম ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, বাট প্রথম হতে তার বেশি সময় লাগবে না। আর চায়না একটা ফ্যাক্টর হচ্ছে, আপনাকে এটা মনে রাখতে হবে যে জিও পলিটিক্যালি ইস্যুতে যদি আমরা, চায়না এশিয়ান পাওয়ার এবং অত্যন্ত নিকটতম আমাদের প্রতিবেশী। আপনি যদি ভারতের সাথে তার বর্ডারটা দেখেন, তার বর্ডার কিন্তু আমাদের সাথে না থাকলেও ইনফ্লুয়েন্সিয়াল বর্ডার কিন্তু আমাদের দিকে আছে।
আমাদের প্রতিবেশী দেশ ভুটান এবং নেপাল, তার সাথে সরাসরি বর্ডার আছে। তো এই যে ইনফ্লুয়েন্সিয়াল পার্ট অফ দ্য বর্ডার, এবং ঠিক তার উল্টো দিকে বঙ্গোপসাগরের উপরে আমরা বসা, তো এটা ডেফিনেটলি এই অঞ্চলের যে কন্টেস্ট যেটা আছে, এখানে কন্টেস্টটা কিন্তু পার্টিকুলারলি এই অঞ্চলের কন্টেস্টটা কিন্তু ত্রিমুখী, এটা মানতেই হবে আপনাকে। একদিকে ভারত চেষ্টা করছে, চীন তো একটা ডমিনেটিং পর্যায়ে আছে, ভারত চেষ্টা করছে যাতে চীনকে এই অঞ্চলে আসতে না দেয়, ভারত আবার আমেরিকার সাথে মিলে চেষ্টা করছে যাতে চীনকে এখানে প্রাধান্য না দেওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে যে চীন এশিয়ান একটা পাওয়ার, এবং অবভিয়াসলি আপনার এশিয়ান কান্ট্রিগুলো চাইবে যে চীনের তরফেই তাদের থাকতে, কারণ আমেরিকা তো অনেক দূরে। বাংলাদেশ, যেহেতু আমি বললাম যে আমরা একটা বঙ্গোপসাগরের উপরে আছি এবং বঙ্গোপসাগর লিঙ্কড উইথ ইন্ডিয়ান ওশান, হ্যাঁ, ইন্ডিয়ান ওশানের সবচেয়ে বড় উপসাগর যদি বলি তাহলে এটা বঙ্গোপসাগর, এবং অত্যন্ত ইম্পর্টেন্ট বিকজ 6টি দেশ বঙ্গোপসাগরের সাথে যুক্ত। তো এই সব মিলে 6টি দেশ কিন্তু এর সাথে কানেক্টেড। তো কাজে এই প্যাসিফিক ওশান আর বঙ্গোপসাগরের মাঝখানে অত্যন্ত থিন একটা লাইন আছে। তো এই সব কিছু মিলিয়ে বে অফ বেঙ্গল খুবই ইম্পর্টেন্ট ইস্যু। সমুদ্র পথে বাণিজ্য বৃদ্ধি পেলে নিরাপত্তার জন্য কি নতুন প্রযুক্তি আসলে ইউজ করা প্রয়োজন? আমার মনে হয় আমাদের এখন যেটা আমরা এআই বলি আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার ব্যবহার আমাদের অনেক করতে হবে, আমাদের অনেক অটোমেশনের প্রয়োজন আছে। কিন্তু আরেকটি বিষয় আছে যে আমাদের এখানে যে ম্যান পাওয়ার আছে, যে কর্মসংস্থানের অভাবে লোকজন আছে, সেখানে সম্পূর্ণভাবে যদি আমরা এআই ব্যবহার করি তাহলে হ্যাঁ ওদিকে দেয়ারপর আমাদের প্রযুক্তি হতে হবে মিক্সড হতে হবে পুরোপুরি, এবং এটা শুধু যে সমুদ্র পথের কথা তা নয়, সর্বক্ষেত্রে সমুদ্রে আমাদের বেশি দরকার হবে। এই জন্য আমরা কিন্তু এটা খুব ভলনারেবল, যদিও আমরা বে অফ বেঙ্গল আছি, কিন্তু আমরা খুব একটা ভলনারেবল জায়গা আছে। আপনাকে চিন্তা করতে হবে যে দুই পরাশক্তির একটা টানাপোড়েন আছে, কোনো কারণে যদি আমাদের মানে ওই সমুদ্র পথটা ব্যাহত হয় তাহলে আমাদের কিন্তু টোটালি আমরা আইসোলেটেড হয়ে যাবো, সাফার করবো, আমরা একটা ল্যান্ডলক কান্ট্রির মতো হয়ে যাবো। দেয়ারফোর আমাদেরকে যে নিরাপত্তাটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের প্যাসেজটাকে ক্লিয়ার রাখা। সেটা করতে যা যা প্রয়োজন, যে প্রযুক্তির প্রয়োজন, আধুনিক প্রযুক্তির প্রয়োজন, সেগুলি সার্ভেলেন্সের যে প্রযুক্তির প্রয়োজন, সেই ধরনের প্রযুক্তির দিকে আমাদের আমাদের প্রোটেকশনের জন্য যেগুলো এক্স্যাক্টলি আমাদের কোনো মানে আমরা কোনো আগ্রাসনের মধ্যে যাচ্ছি। সো বাংলাদেশে আসলে সমুদ্র পথে নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সহযোগিতা আসলে কেমন? আমরা কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা এখন আছি, নাই যে তা নয়। যেমন ইউএস কোস্ট গার্ডের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, ইউএস নেভির সাথে আমাদের একটা সম্পর্ক আছে, পাশে ভারতের নেভির সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। যদিও মিয়ানমারের সাথে আমাদের সেরকম হয়নি, শ্রীলঙ্কা এবং অন্যান্য দেশের সাথে, ইন্দোনেশিয়া, সবই দেশের আমাদের একটা ভালো সম্পর্ক আছে। আমরা যদি কোনো জোটে নাও যাই, আমি মনে করি না আমাদের কোনো জোটে যাওয়া উচিত। কাজে এখানে চীনের সাথে, আমেরিকার সাথে, আমাদের আঞ্চলিক দেশগুলোর সাথে আমাদের ভালো একটা সম্পর্ক রাখতেই হবে, এবং সেই সম্পর্ক শুধু বাণিজ্যিক সম্পর্ক নয়, সেটা একটা নিরাপত্তার বিষয়, ডিপ্লোম্যাটিক সব কিছু মিলে যতদূর সম্ভব আমাদেরকে একটা ভালো সম্পর্ক রাখতে হবে। আসলে শ্রমশক্তি আমরা রপ্তানি করছি বহু বছর যাবত, অনেক সময় দেখা যায় যে একটা সিন্ডিকেট কাজ করে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে। এই বিষয়ে আপনার অ্যাকশন না, যেহেতু এটা সাবজেক্ট আমার নয়, এটা সাবজেক্টটা আরেক মন্ত্রণালয়, তো এটার উপরে আমি খুব একটা কমেন্ট করতে চাই না। তবে আমি আশা করি যে আমরা যে শ্রম মন্ত্রণালয়ে কর্মসংস্থান একটা উইং থাকার কথা ছিল সেটা নেই, সেটা আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই উইংটাকে পুনরুজ্জীবিত না স্টাবলিশ করা যায়। এটা যখন স্টাবলিশ করা হবে তখন হয়তো আমরা চেষ্টা করব এই ট্রেনিং ইনস্টিটিউটগুলো, এটা অভ্যন্তরীণ হোক অথবা বাইরে পাঠানো হোক, এই ট্রেনিং ইনস্টিটিউটগুলো কর্মসংস্থান উইংয়ে যাতে থাকে। তাহলে যেটা হবে, তাহলে আমরা অন্তত এই কর্মসংস্থানের মাধ্যমে আমরা ম্যান পাওয়ার সাপ্লাই করতে পারি, এবং সেটা করতে যদি আমরা পারি তাহলে আমার মনে হয় যে মাফিয়া চক্রের কথা বলেছেন যেটা হয়ে গেছে আনফর্চুনেট, এখানে সরকারের লোক
এবং পলিটিক্যাল পিপুল ওয়ার অলসো ইনভলভ, এমনকি বেশ কিছু মন্ত্রী ইনভলভ এর মধ্যে। এই কারণে মাফিয়া চক্রটা খুব শক্ত হয়ে গেছে। এটা ভাঙতে হলে আমার মনে হয় যে শ্রম মন্ত্রণালয়ের সাথে যে কর্মসংস্থান থাকবে সেটাও একটা রোল প্লে করতে পারবে বলে আমি মনে করি। আমরা যদি আভ্যন্তরীণ নৌপরিবহনের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ইউনিয়ন হচ্ছে, অনেক জায়গায় আভ্যন্তরীণভাবে চাঁদাবাজি হচ্ছে। এই বিষয়ে আপনার অ্যাকশন কি নিয়ে? আমি প্রচণ্ড অ্যাকশন নেওয়া হয়েছে এবং বলা হয়েছে, আপনারা দেখেছেন যে এই যে ঈদের সময় যেইভাবে মোটামুটিভাবে আমরা অত্যন্ত হ্যাপিলি বলতে পারবো সাকসেসফুল, এবং বলেছি যে এই ধরনের চাঁদাবাজি যদি হয় তাহলে তার তো ধরাই হবে, ওই ঘাটের ইজারা ক্যান্সেল করে দেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের প্রায় 9 মাসের কাছাকাছি আপনাদের আর কিছু সাকসেস শুনতে চাই এবং কি প্রত্যাশা আছে? আমি দুটো মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, কঠিন মন্ত্রণালয় দুটোই, খুব ইজি গোয়িং মন্ত্রণালয় না। সারাদিনই আমি মোটামুটি আমার মন্ত্রণালয় জানে যে আমি সকাল ভোর 5টা থেকে শুরু করি, আমাদের টেলিফোনে আমি বিদেশে আছি, এখানে আমি মোটামুটি ইন টাচ কী হচ্ছে। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই মন্ত্রণালয়কে একটু স্মার্ট করে দিই, কাজ কমে। এই দিক থেকে আমি বলবো নৌ মন্ত্রণালয় অত্যন্ত অ্যাক্টিভ এখন। আপনারা দেখেন পোর্টগুলোর যে ধরনের ব্যবস্থাপনা এখন পরিবর্তন হয়েছে, বিশেষ করে চিটাগং পোর্ট লক্ষণীয়, যেখানে 6-7 দিন লাগতো একটা জাহাজকে টার্ন অ্যারাউন্ড করতে, কুইকলি হয়ে যাচ্ছে। কাস্টমসকে আরও গতিশীল করা হয়েছে, কিছু কিছু অটোমেশন করা হচ্ছে, এবং আগামীতে যেমন ধরুন মাথার বাড়ি একটা পোর্ট হচ্ছে, সেটা 2030 পর্যন্ত যাতে হয় সেই বিষয়ে আমরা খুব পুরো আমি শুধু না, ইভেন চিফ অ্যাডভাইজার অফিস এটা নিয়ে প্রায় নিতেই আমরা কাজ করছি। চিটাগং পোর্টের কিছু এক্সটেনশন হচ্ছে, যেটা আমরা বে টার্মিনালগুলো নির্ধারিত করা হচ্ছিল সেগুলোকে এখন গতিশীল করা হচ্ছে। বিদেশি বিনিয়োগ চিটাগং পোর্টের দিকে আসার জন্য পার্টিকুলারলি মিডল ইস্টের ধরনের কম্পিটিশন লেগেছে, যে সেটা আমরা চেষ্টা করছি যাতে করা যায়। ওয়ার্ল্ড ব্যাংকের কিছু কাজ আছে সেখানে, সেগুলো প্লাস মংলা পোর্টের সম্প্রসারণ আপনারা শুনেছেন, এটার পিছনে আমাকে অনেক খাটতে হয়েছে, অনেক নানাবিধ বাধার মধ্যে দিয়ে এটাকে বের করতে হয়েছে। আশা করি মংলা পোর্টের সম্প্রসারণ হলে মংলা পোর্ট অত্যন্ত অ্যাক্টিভ হবে। বাংলা পোর্টে আরও কিছু প্ল্যানিং আছে আমাদের, এখন সেখানে ইনভেস্টর করা হচ্ছে। চাইনিজরা কিছু রেসপন্স করেছে, বাংলা পোর্টের মাধ্যমে তারা আম এবং কাঁঠাল আমদানি করতে চায়। বাংলা পোর্টটাকে আমরা একটা রিজিওনাল পোর্টের জন্য তৈরি করে রাখছি। ইতিমধ্যেই নেপাল, ভুটান তারা আশা প্রকাশ করেছে যে ইউজ দ্য বাংলা পোর্ট। তো এইগুলো হয়েছে। পায়রা পোর্টটা আপনারা জানেন, এটা মেইনলি হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র দুটো আছে, আরও 3টা হওয়ার কথা। তো সেটা হলে পরে তো পায়রা পোর্টের ইম্পর্টেন্সটা আরও বাড়বে। ওই ক্ষেত্রে নদী বন্দরগুলোকে আরও আধুনিক করা হয়েছে, এবং আমি বলেছি নতুন নতুন রুটও খোলা হচ্ছে। নৌ রুট আমাদের একসময় প্রধান ছিল, সেখান থেকে রাস্তাঘাট হতে একটু ভাটা পড়েছে, কারণ এটা চেঞ্জিং হয়। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করছি যে নৌ রুটটাকে আরও, কারণ একটু সস্তা, চিপার, এটাকে ব্যবহার করতে। আমাদের রাস্তাগুলো কনজেস্টেড হয়ে গেছে এখন, কারণ বাংলাদেশ তো গ্রো করতেছে, জনগণ বাড়ছে। তো নৌপথ থেকে আমরা আরও যাতে প্রসারিত করা যায় এগুলো চিন্তা ভাবনা করছি। এগুলো তো একদিনে হয় না, এগুলো আস্তে আস্তে হয়। চিন্তা ভাবনা আছে এগুলোকে মডার্নাইজ করার, পোর্টগুলো মডার্নাইজ করার। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি বলছি, যে আমাদের যখন চিফ অ্যাডভাইজার আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার একটা বিশ্ব পরিচিতি আছে, সেটাকে একটা ম্লান করার চেষ্টা হয়েছিল, কিন্তু কিছুই হয়নি। এটা বিশ্ব পরিচয় আছে, যেটা একটা বড় অ্যাসেট বাংলাদেশের এই মুহূর্তে। এই সরকারের সবচেয়ে বড় যদি স্ট্রেংথ মনে করি, সেটা হচ্ছে ওনার যে ওয়ার্ল্ড ওয়াইড ইমেজ। এবং আপনারা দেখেছেন যে বিশ্বের তিনি যেখানে যান না কেন অ্যাকসেপ্টেন্স আছে, যেভাবে ওনাকে অ্যাকসেপ্ট করা হয়। এমনকি আমরা যে ভারতের সাথে যে আলোচনা দেখলাম, সেখানেও দেখলাম যে সাকসেস এবং ভারতীয়রা যথেষ্ট সম্মানের সাথে আমরা দেখেছি যে উঠে দাঁড়িয়ে আছে। তো এইগুলি জিনিস যেগুলো আছে না, এগুলো একটা আমাদের অ্যাসেট। আমি একটি জিনিস বলবো যে আমরা যাতে এই অ্যাসেটটাকে দেশের কাজের জন্য প্রপারলি
ইউজ করি, আমরাও ইউজ করি যারা আমরা তার সাথে সহযোগী হিসাবে কাজ করছি। আর একটি আমার দেশবাসীর কাছে অনুরোধ থাকবে যে আমরা এমন কিছু যেন না করি যে যাতে আমরা যে ফ্রিডম পেয়েছি, যদিও এখানে কেউ কাউকে মানা করে না, কিন্তু সেই ফ্রিডমটা যাতে আমরা একেবারে মিসইউজ না করি, সেটা এই ভাঙচুর ইয়ে করা, এটা করলে যেটা হয় সেটা আবার বাইরে একটা নেগেটিভ প্রভাবকান্ডা, নেগেটিভ প্রভাব পড়ে এবং দেশের জন্য তো দেশের জন্য ক্ষতিকর। আমরা আশা করব যে ডেমনস্ট্রেশন হতে পারে, ঘেরাও হতে পারে। এই লেটেস্ট ইয়েতে দেখলাম যে একটা মানে একটা সংস্থাতে আমরা ইনভেস্টমেন্ট চাচ্ছি বিদেশি, এবং বিদেশি ইনভেস্টমেন্ট আনতে হলে আমাদেরকে অন্তত আমাদের শিল্পাঞ্চল, আমাদের বিনিয়োগ যেখানে আছে সেটাকে প্রোটেক্ট করা আমাদের সবার কাজ। ওকে অবশ্যই প্রোটেক্ট করার প্রয়োজন। কারণ ইদানিং আমরা দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা যেখানে গিয়েছে সবাই কিন্তু বিনিয়োগ করতে এখন আগ্রহী। কাজেই সেটা তো আমরা চেষ্টা করছি বিনিয়োগের জন্য। যেমন আমি নৌ মন্ত্রণালয়ে দেখছি প্রচুর বিনিয়োগের জন্য লোকজন বসে আছে, কিন্তু আমরা যদি আবার একই সাথে অন্য ধরনের কাজ করি এটা নেগেটিভিটি। দিস ইজ নট পলিটিক্যাল না, এটা সম্পূর্ণ দেশ অর্থনৈতিক ব্যাপার। কাজে অর্থনীতি আর আমাদের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে আমি যেটা মনে করি ভবিষ্যতে যা দেখতে চাই সেটা হচ্ছে সহনশীলতা এবং দেশের জন্য মমত্ববোধ। আর মনে রাখতে হবে যে এদেশ 75% বা 80% বা 90% লোক খেটে খাওয়া মানুষ, সেটা সরকারি হোক বেসরকারি হোক। এবং আমরা খুব বড় স্তরের সবাই এক না, সেখানে যেমন অনেক উপরের স্তরের লোক আছেন, বেশিরভাগই মিডল ক্লাস, নিম্ন মিডল ক্লাস। তারা যাতে তাদের রাইটটা এক্সারসাইজ করতে পারে, ইকোনমিক রাইট, পলিটিক্যাল রাইট এবং রিলিজিয়াস রাইট, এটা বাংলাদেশের যারাই আগামীতে আসবেন তাদের দেখার প্রয়োজন আছে। আর যদি সেটা না করেন তাহলে আমরা অতীতে দেখেছি কি হতে পারে, এক্সট্রিম কেস। আমি আশা করি আমাদের পলিটিক্যাল পার্টি এবং জনগণ যারা পলিটিক্স নিয়ে চিন্তা করে তারা এই এক্সাম্পলটা দেখেছেন যে পাওয়ারফুল কীভাবে দুলিশাত হয়ে যায়। আমি আশা করি আমরা ভবিষ্যৎটা নিশ্চয়ই একটা উদার ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে পরিচিত হব। দর্শকদের কাছ থেকে একটি চাওয়া, আমার জন্য শুভকামনা করবেন। আমি চেষ্টা করছি আমার যে পদে আমি থাকি, এর আগে আমি ছিলাম, আপনারা দেখেছেন। এখনও যখন যাই খুব ভালো লাগে যখন লোক বলে আপনাদের কারণে আমরা আইডেন্টি কার্ড পেয়েছি। এটা বড় একটা কন্ট্রিবিউশন আমি মনে করি আমাদের দেশের জন্য। আমি যাতে আরও কিছু কন্ট্রিবিউট করে যেতে পারি সেটা আমার শুভাকাঙ্ক্ষী যেমন আছেন, যারা আমাকে অনেক কিছু বলেন তাদের কাছ থেকেও আশা করি, সবার কাছ থেকে আশা করি যে আমাকে আপনারা শুভাকাঙ্ক্ষী হিসাবেই সবাই নেবেন। আর আমি যতটুকু কাজ করতে পারি সেটার জন্য আপনাদের কাছ থেকে যে ধরনের সহযোগিতা দরকার, যারা আমাকে পছন্দ করেন তাদের কাছ থেকেও, যারা অপছন্দ করেন তাদের কাছ থেকেও আমি আশা করি পাবো।